বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বায়াবশ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সম্পাদক হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা লক্ষ্য করেছেন যে জামায়াত ইসলামী সর্বশেষ তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে, বলছে যে জাতীয় নির্বাচনের আগে, এবং এটা মোটামুটিভাবে এনসিপিরও দাবি বা স্থানীয় সরকার উপদেষ্টা সহ এনসিপির অনেক নেতাই বিভিন্ন সময় তারা বলেছেন যে তারা জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন আগে চান। তো মিস্টার সেলিম রেজা হাবিব, আপনার বক্তব্য বা মতামত এই বিষয়ে। ধন্যবাদ জিলুর ভাই, আমার সহ-আলোচক সহ চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা যারা দেশের এবং দেশের বাইরে থেকে শুনছেন, সবাইকে আমার শুভেচ্ছা। জামাত ইসলামী বাংলাদেশ 5ই অগাস্টের পরিবর্তনের পর থেকেই তারা কোনো বিষয়েই স্থির থাকতে পারছে না। তারা এই নির্বাচন নিয়ে যখন সকল রাজনৈতিক দলগুলো যখন দ্রুত সংস্কার শেষে একটা নির্বাচনের দাবি করছে, তখন জামাত ইসলামী নির্বাচন যাতে বিলম্বিত হয় তার জন্যে তারা প্রথম থেকেই নানাভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আবার মাঝে মাঝে হঠাৎ করে তাদের অবস্থান পরিবর্তন করে দ্রুত নির্বাচনের কথাও তারা বলছে। কখনো বলছে সংস্কার আগে শেষ করে নির্বাচন দিতে হবে, কখনো বলছে যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, কখনো বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে, কখনো বলছে জাতীয় নির্বাচন আগে হতে হবে। এই দলটির চরিত্র বোঝাটা আসলে দেশবাসীর, আমরা রাজনীতিবিদ ছাড়াও দেশবাসীর এদের বর্তমান অবস্থানটা নির্মূল করা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের আমির লন্ডন গিয়েছিলেন। তিনি সেখান থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে এসে তিনি নির্বাচনের পক্ষে কথা বলেছেন। আবার হুট করে আজকে বা গতকালকের থেকে সে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এটা প্রথম থেকে দেখছেন যে জামাত ইসলাম 5ই অগাস্টের পরিবর্তনের পর থেকে তারা অস্থির হয়ে উঠেছে। তাদের ভিতরে যে মানে আমরা যেভাবে অনেকেই জামাত ইসলামকে খুব সুশৃঙ্খল দল বা যেভাবে তাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করে, ইভেন আমাদের দেশের বাইরে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারাও জামাত ইসলামকে বিরাট এক ধরনের সার্টিফিকেট তারা দিয়েছিলেন। কিন্তু এখন তাদের ভিতরে যে মানে কাজটা যেটা তারা শুরু করেছে, কখনো এনসিপির সঙ্গে একমত হয়ে কথা বলছে, কখনো বিএনপির সুরে কথা বলছে, কখনো তারা কোথাও নিজেদেরকে এক জায়গায় স্থির রাখতে পারছে না। এটার অন্যতম কারণ হচ্ছে যে তাদের ভিতরে এক ধরনের ধারণা জন্মেছে যে নির্বাচন যত বিলম্বিত করা যাবে তারা তত সংগঠিত হতে পারবে এবং তাদের জনসমর্থন বাড়বে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে আপনার 5ই অগাস্টের পরিবর্তনের পরে প্রশাসনে তারা বিভিন্নভাবে তার কিছু লোকজনকে তারা পদায়ন করেছে এবং এটাকে করে তারা সমস্ত দেশে এক ধরনের নিজেদের আধিপত্য বজায়ের প্রতিষ্ঠার চেষ্টা করছে। সে চেষ্টা করতে যেয়ে কখনো বললাম যে এনসিপির সঙ্গে তাদের একটা মানে আমরা সখ্যতা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে এনসিপি যে সুরে কথা বলে তারাও সেই সুরে কথা বলে। এমনকি আমাদের যে কিছু উপদেষ্টা যারা সরকারে থেকেও আপনার তাদের কথাবার্তায় বা তাদের তাদের যে নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে কারণে জামাতের
যে আমরা যদি জামাতের দীর্ঘ ইতিহাস দেখি আর কি, তাহলে জামাত কিন্তু সবসময় একটা সুবিধাবাদী চরিত্র নিয়ে তারা কিন্তু রাজনীতিতে অবস্থান করছে। দেখেন 1986 সালে এরশাদ সরকার যখন আন্দোলন তুঙ্গে, সেই সময় সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছিলেন যে এই এরশাদ সরকারের অধীনে 86 নির্বাচনে যাবে না। সেখানে বৃহৎ দল আওয়ামী লীগও সেই ঐক্যমতের সঙ্গে ছিল। কিন্তু আমরা দেখলাম যে যেদিন তারা ঐক্যমত পোষণ করলো, পরের দিনে চিটাগাং একটা জনসভা ছিল, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সেখানে যেয়ে বললেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু রাত্রে ঘুরে এসে দেখা গেল যে শেখ হাসিনা আওয়ামী লীগ, তার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে গেল, জামাতও সেখানে কিন্তু তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করলো। না হলে 86 সালের ওই আন্দোলনেই হয়তো আমরা এই স্বৈরাচারকে তখন, এই যে আরও 4 বছর সময় লাগছে, সেটা হয়তো লাগতো না। পরবর্তীতে দেখেন আবার যখন 90-তে যে নির্বাচন, এরশাদের পতনের পরে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু তারা বিএনপির উপর ভর করে বেশ কিছু সিট তারা পেল এবং তাদের অবস্থান সুদৃঢ় করার প্রয়াস তারা কিন্তু গ্রহণ করেছে। আবার যখন 96 সালে আবার এই দলটি আওয়ামী লীগের সাথে আবার সখ্যতা করে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে আবার সখ্যতা গড়ে তারা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করলো। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমিও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আওয়ামী লীগ নানানভাবে অপপ্রচার করে যে তারা আন্দোলন করে সেই দাবি আদায় করেছিল। বিষয়টা সেরকম ছিল না। আমাদের নেত্রী আমাদের যখন মনোনয়ন দেন তখন উনি বলেছিলেন যে নির্বাচনটা কয়েকদিনের জন্য হবে, সুতরাং টাকা পয়সা বেশি খরচ না করে নির্বাচনটা 1 মাসের ভিতরেই হয়তো আমরা সংসদ ভেঙে দিয়ে আবার নতুন নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান পাশ করে সংসদ ভেঙে, তিনি তার কথা রেখেছেন। আওয়ামী লীগ বলে যে আমরা জনগণের চাপে বা তাদের আন্দোলনে মানে আমাদের নেত্রী এটাকে দাবি মেনে নিয়েছে। আসলে তা না, উনি গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যে কারণেই তখন আওয়ামী লীগের এই দাবি মেনে নিয়েছিল। সেখানে জামাত অংশগ্রহণ করেছিল। আবার দেখেন ঠিক একইভাবে 96 সালে যখন তারা নির্বাচনে আসলো, তখন যেগুলো তাদের ভিতরে এমন উচ্চাকাঙ্ক্ষা জন্ম নিল যে তারা ইন্ডিভিজুয়ালে নির্বাচন করলে তারা বিরাট একটা সিট তারা পাবে বা একটা মানে তাদের সংগঠন এত শক্তিশালী হয়েছে। পরিণামে আমরা দেখলাম যে তারা 3টা সিট পেল। এরপরে আবার 2001 সালের নির্বাচনে এক ধরনের সখ্যতা করে তারা ওখানে কিছুটা সুবিধা আদায় করলো, আবার বিএনপির সাথে অ্যারেঞ্জ করে। এরপর একইভাবে দেখেন যে আবার এখন তারা যেটা করছে যে এই যে আমরা যে 14-15 বছর যে আন্দোলন করলাম, এই আন্দোলনে কিন্তু জামাত সবসময় লুকোচুরি ভূমিকা পালন করেছে। তারা কিন্তু এই যে আমাদের বিএনপির সাথে যে অনেক দল যুগপৎ আন্দোলন করেছে, ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, কিন্তু তারা কিন্তু সবসময় গা বাঁচিয়ে নির্বাচন মানে রাজনীতি করেছে বা কর্মসূচি পালন করেছে। 5 তারিখের পরে তাদের ভিতরে আবার ওই সেই মানে 96 সালের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে তারা এককভাবে নির্বাচন করলে অথবা তাদের একটা বড় ধরনের সমর্থন শ্রেণী তারা গড়ে উঠেছে, অথবা আওয়ামী লীগের তারা হয়তো ভাবে যে আলাদাভাবে নির্বাচন করলে আওয়ামী লীগের সমর্থন তারা পাবে। এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে বিষয়গুলো এখানে আমরা পত্রপত্রিকায় দেখছি বা ইদানিং তাদের কথাবার্তায় মানে ভারত প্রীতিও আমরা লক্ষ্য করছি। ভারতের পক্ষে কথা বলা বা তাদেরকে যারা যে ধরনের কথা বলে সেই ধরনের কথার সুর আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। তো আমার যেটা মনে হয় যে জামাত এখন অতিরিক্ত উচ্চাভিলাষী হয়ে উঠেছে এবং তাদের ধারণা যে তারা যত নির্বাচন প্রলম্বিত করতে পারবে, স্থানীয় সরকার নির্বাচন হলে তারা দলকে আরও সুসংগঠিত করতে পারবে এবং সেই সুযোগ নিয়ে তারা দলকে আরও গুছিয়ে নিয়ে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন এদেশে কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ জিলুর ভাই এবং তৃতীয় মাত্রার সমস্ত দর্শক এবং কলা কুশলীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে আমরা আমাদের দেশের পলিটিক্যাল হিস্ট্রিতে যদি দেখি যে জামায়াতে ইসলামীর মতো দলগুলো একটা পরগাছা থাকার রাজনীতি করেছে এবং বিএনপি আওয়ামী লীগের উভয় দলের সরাসরি কিংবা পরোক্ষ মদদে তারা বাংলাদেশের রাজনীতিতে স্থান নেওয়ার চেষ্টা করেছে এবং যার ফলে বৈশিষ্ট্যগতভাবেই তাদের মধ্যে একটা সুবিধাবাদী চরিত্র আমরা লক্ষ্য করি।
এবং সুবিধাবাদী অবস্থান থেকেই তারা তাদের রাজনীতিটা করেছে। আমাদের গোটা পলিটিক্যাল হিস্ট্রিতে তারা কখনো কিন্তু জনগণের যে জীবন জীবিকার যে অধিকার, সেই অধিকারের লড়াই তাদেরকে দেখা যায়নি। এবং তারা সবসময় বড় দলগুলোর ঘাড়ে ভর করে তারা তাদের যে ফেতনা ফ্যাসাদের যে রাজনীতি, অর্থাৎ তাদের দলের যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি পাকিস্তানের সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, আবার ব্রিটিশ আমলে ব্রিটিশের দালালি করেছেন, আবার বাংলাদেশ প্রতিষ্ঠার সময় আমরা দেখি এই জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান ছিল বাংলাদেশ জন্মের বিরুদ্ধে। ফলে বরাবরই সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে গিয়েই তাদের রাজনীতিটা করতে হয়েছে। জুলাই অভ্যুত্থান যেটি বাংলাদেশে হয়েছে, সেই অভ্যুত্থানের মূল কথাই ছিল রাষ্ট্রের একটা গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষের হাতে ভোটের অধিকারটা যত দ্রুত সম্ভব ফেরত দেওয়া এবং একটা এখতিয়ার সম্পন্ন পলিটিক্যাল গভর্নমেন্টকে পাওয়ারে নিয়ে আসা। কিন্তু তারা সেটি চাইছে না। তারা তাদের সংকীর্ণ দলীয় অবস্থান থেকে শুধুমাত্র তাদের দলের স্বার্থটাই প্রধান। অর্থাৎ আমরা যারা রাজনীতিতে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশটা কিন্তু তাদের কাছে বড় হয়ে উঠছে না। এবং সে কারণে আমি প্রধানত দায়ী করব বাংলাদেশের বৃহৎ দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগকে, যারা বিভিন্ন সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাতকে মদত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে। এবং আজকেও আমরা দেখছি এই পশ্চাৎপদ ধ্যান ধারণার একটি দলকে আবারও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের মদত তাদের দিকে রয়েছে এবং সেটার উপরে ভর করেই কিন্তু তারা আজকে জাতীয় নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে দেখেন আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে এসেছে। ফলে নির্বাচন যদি হতে হয় তাহলে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্টকে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি আদালতের বিধান, আইনের বিধান। কিন্তু সেদিকে না যাবার জন্যই তারা কিন্তু এই অন্তর্বর্তী ব্যবস্থাকে দীর্ঘায়িত করার যে অভিসন্ধি, সেই জায়গা থেকেই কথাগুলো বলছে এবং সে কারণেই তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। এবং আমরা জানি যে আমাদের দেশে স্থানীয় নির্বাচন মানেই হলো ব্যক্তিগত গোষ্ঠীগত সংঘাতের একটি জায়গা। যখন দেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশে যখন আইনহীনতা চলছে, সেই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয়, গোটা দেশ যে একটা গৃহযুদ্ধের দিকে যাবে, এই আশঙ্কা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা ইতিমধ্যেই ব্যক্ত করেছেন। ফলে আমরা যদি দেশকে ভালোবাসি, আমাদেরকে অবিলম্বে একটা পলিটিক্যাল এখতিয়ার সম্পন্ন, জনগণের ম্যান্ডেট সম্পন্ন একটি পলিটিক্যাল গভর্নমেন্ট। মিস্টার চৌধুরী, আপনি আদালতের কথা বললেন এবং আপনার কথা শুনে আমার মনে হচ্ছিল যে আপনি জানেন যে আদালতের সিদ্ধান্তে কিছু স্থানীয় সরকার, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সাদাত হোসেন, ঢাকা ইশরাক হোসেন, এদেরকে আদালত তাদের বলেছে যে তারা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করতে পারবে বা নির্বাচিত ঘোষণা করেছে, যেভাবে আমরা বলি না। কিন্তু লক্ষ্য করেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন যে এটা আসলে আদালত ঠিক করেনি এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে বা বিগত নির্বাচনকেই এক ধরনের বৈধতা দিচ্ছে বলে তার বক্তব্য। এই বক্তব্যটি খুব পরিষ্কারভাবে আমি বলবো যে আদালতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। অর্থাৎ আমরা আগেও দেখেছি যারা বিভিন্ন সময়ে বৈধ অবৈধ ভোটের মাধ্যমে মন্ত্রী হয়েছেন, তারা আদালতকে কটাক্ষ করেছেন এবং আইনের শাসনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। আমরা দেখেছি বিগত সরকারের আমলে যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ব্যবস্থার বিরুদ্ধে এই সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা যাদের কথা আপনি বললেন, তারা তখনই কিন্তু মামলা করেছে এবং সেই মামলা চলমান ছিল। রাষ্ট্রীয় প্রভাবের কারণে সেই মামলার ফলাফল তারা দেখতে পায়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশের ফলে আদালত স্বাধীনভাবে একটা রায় দিয়েছে। সেই স্বাধীন রায়কে যদি এভাবে কটাক্ষ করা হয়, তাহলে আমাদের বলতে হবে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এবং সেই চেহারাটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং যারা আদালতে বসেন, যারা বিচারক হন, তারা কিন্তু সমস্ত দলিল, দস্তাবেজ, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে তারা রায় দেন এবং সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলতে পারতেন যে এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে আপিল বিভাগে যারা সংক্ষুব্ধ তারা আলোচনা করতে পারে, কিন্তু সেটি না বলে সরাসরি আদালতকে অভিযুক্ত করা, আমি মনে করি আইনের শাসনের চরম পরিপন্থী একটি বক্তব্য তার দিক থেকে। আরেকটা প্রসঙ্গে, যেহেতু আপনি একসময় ছাত্রনেতা ছিলেন, ছাত্র ইউনিয়ন সভাপতি ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে, কিন্তু কেউ কেউ মনে করেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত সেই অর্থে নির্বাচন, জাতীয় নির্বাচন না হওয়ার আগে এটা করা খুব সমীচীন হবে না। কেন ক্যাম্পাসগুলোতে এখনও সকল ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রসঙ্গে যদি বাদও দিই, বাকি যারা আছে তারাও আসলে সমানভাবে সুযোগ সুবিধা বা তাদের সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। কোনো কোনো গোষ্ঠী অভ্যুত্থানের সুযোগ ধরে তারাই এখন আসলে ক্যাম্পাসটাকে নিয়ন্ত্রণ করছে। দেখেন, এই বিষয়টা খুবই অস্পষ্ট, কারণ এক একটা সিচুয়েশন এক একটা ক্যাম্পাসে এক এক রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হুবহু একরকম না।
কিন্তু আমাদের যেটি আগে দরকার, আমি আগেই বলেছি, প্রথমত দরকার আমাদের একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটা হলে পরে আমরা একটা এখতিয়ার সম্পন্ন গভর্নমেন্ট পাবো, যে গভর্নমেন্ট একটা নিরপেক্ষ অবস্থান নিতে পারবে এবং যার জবাবদিহিতা থাকবে। কিন্তু জবাবদিহিতাবিহীন কোনো সরকার যদি দেশে অব্যাহত থাকে এবং তার অধীনে যে পর্যায়ে নির্বাচনই হোক না কেন, সেটার বিরুদ্ধে আপনি যাবেন কোথায়? উপদেষ্টারা আদালতকে প্রশ্ন করছেন, তাহলে তখন তো আপনি আদালতেও যেতে পারবেন না। ফলে এটা এক ধরনের আইনহীনতার পরিস্থিতি সৃষ্টি করেছে। সে কারণে আমাদের সবার আগে যেটি দরকার, যেটি বলা হয়েছে ইতিমধ্যেই সর্বমহল থেকে, যে ডিসেম্বরের মধ্যেই একটা জাতীয় নির্বাচন হয়ে গেলে পরে আমাদের দেশে মোটামুটি একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গা তৈরি হবে এবং একটা জবাবদিহিমূলক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। সেটি হওয়ার আগেই যারা স্থানীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনের কথা বলে, এর পেছনে একটা দুরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই অভ্যুত্থানের যে ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে আপনার বৈষম্য বিরোধী জোট করেছিল, সেখানে কিন্তু একটিমাত্র সংগঠন ছিল না, সকল ছাত্র সংগঠন যারা স্বৈরাচারের বিরোধিতা করেছে তারা সবাই ছিল। কিন্তু তাদের মধ্যেই দেখেন আজকে প্রশ্ন উঠেছে যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না, অর্থাৎ ক্যাম্পাসগুলোতে তারা কাজ করতে পারছে না। তাহলে সেই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম রেজা হাবিব, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ, ঠিক একইভাবে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনটাও এরকম কিন্তু প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত। কারণ যে এখন পর্যন্ত যেটা আপনি নিজেই বললেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী তথা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের একটা রাজত্ব চলছে। সেখানে সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদেরকে ওইভাবে গুছিয়ে নিয়ে রাজনীতি করার মতো পরিবেশ এখনও কিন্তু তৈরি হয় নাই। কারণ আপনারা জানেন যে যেভাবেই হোক এই ৩৬শে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা ছিল ছোট্ট একটা কোটার আন্দোলন। আমরা যারা নিয়মিত টেলিভিশন দেখেছি, খবর দেখেছি, সেখানে প্রথম দিকে কিন্তু এই ছাত্র আন্দোলনের জায়গায় কোনো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে তখনকার যারা নেতৃত্বে ছিলেন সব রকম চেষ্টাই কিন্তু তারা করেছেন। আন্দোলনটা ভিন্ন দিকে গড়ালো যখন ওবায়দুল কাদের বললেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন দমানোর জন্যে। তখন এর সাথে সাধারণ ছাত্ররা সম্পৃক্ত হলো এবং এই আন্দোলন যখন সরকারের প্রচণ্ড চাপ যখন সৃষ্টি হলো, তখন কিন্তু এই আন্দোলনকারীরা আজকে যারা একজন এই মন্ত্রিসভায় রয়েছেন, উপদেষ্টা পরিষদে রয়েছেন, তারাও বলছেন যে আমরা কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর বা এই সমস্তর মধ্যে আমরা নাই, এগুলো আমরা করছি না। তাহলে এই কাজগুলো কারা করলো? তার অর্থ হলো যে এই আন্দোলনের সঙ্গে শুধু তারা যুক্ত ছিল না। এবং আপনার মনে আছে 16 কি 19 তারিখ, আমার ঠিক তারিখটা মনে নেই, যে হারুন আঙ্কেলের ভাতের হোটেলে খেয়ে দিয়ে তারা যেদিনকে আপনার একটা বিবৃতি, লিখিত বিবৃতি 6 জন সমন্বয়কারী বসে পাঠ করলেন যে আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, সুতরাং আমরা আর এই আন্দোলন চলমান রাখার কোনো যুক্তি নেই, আমরা এই আন্দোলন থেকে সরে আসলাম। তো তাহলে 16 বা 19 তারিখের পর থেকে আন্দোলনটা কারা করলো? যারা আন্দোলন করেছে, এই আন্দোলনে সকল রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল এবং সাধারণ ছাত্ররাও কিন্তু জড়িত ছিল। কিন্তু 5ই অগাস্টের পরে যে সরকার গঠিত হলো এবং সেই সরকার গঠনের পরে আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনি একেবারে ছাত্রদেরকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা করলেন, যে এটা তাদের ব্রেন চাইল্ড বা তাদের সমস্ত কৃতিত্ব তাদেরকে দিয়ে দিলেন। এই দেওয়ার ফলে হলো যে যাকে উনি উদ্দেশ্য করে বললেন, একজনকে তার সঙ্গে গিয়েছিল, তাকে উদ্দেশ্য করে বললেন। পরবর্তী দেখা গেল যে এই টোটাল ক্রেডিটটা এখন তারা এমনভাবে নিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন আন্দোলন করেছে, এর বাইরে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সময় যে বললাম যে 16 বা 19 তারিখের পরে যখন আন্দোলনটা অনেকটা নিস্তেজ,
তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রচণ্ড ভূমিকা রেখেছে, কিন্তু তারা কিন্তু পরবর্তী চাষে তাদের ভূমিকাকে অস্বীকার করল। তো এই যে এটা অস্বীকার করে একটা মুষ্টিমেয় কোটারির স্বার্থ যারা মানে রক্ষা করে চলছে কয়েকজন মানুষ এখন বা ছাত্ররা এখন প্রত্যেকটা ক্যাম্পাসকে একটা জিম্মি ধরনের করে ফেলছে। এটা মানে সাম্প্রতিক বিষয়ে কুয়েটের আন্দোলনটা যদি দেখেন আর কি, যে সমস্ত শিক্ষকরা একদিকে, ছাত্ররা মুষ্টিমেয় কিছু ছাত্ররা একদিকে, তাদের আন্দোলনের কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হয়েছে সবাই, মানে বাধ্য হয়ে তাদের দাবি মানতে হয়েছে। এই যে তাদের গায়ের জোরে সমস্ত জায়গায় যে তাদেরকে প্রাধান্য বজায় রাখার যে একটা প্রচেষ্টা, এই অবস্থায় আপনি ছাত্র সংসদ নির্বাচন দিলে কি হবে? এখানে যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে তাদের তো একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে না? এখন কি যদি আমরা বলি যে বাংলাদেশে কি লেভেল প্লেইং ফিল্ড আছে, আপনারা দেখেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো বিগত 17-18 বছর যে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তার মধ্যে 90% দল বলছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক, ঘোষণা দাবি করছে। অথচ দেখেন একটা ছাত্র সংগঠন সরকারি ছত্রছায়ায় যে দলের আত্মপ্রকাশ ঘটেছে সেই দলটার বয়স 1.5 মাস 2 মাস হলো, তাদের কথার স্পিরিটটা আপনি দেখেন, তাদের কথা নির্বাচন হতে দেওয়া যাবে না, মানে শেখ হাসিনার ফাঁসি কাছে ঝুলানোর আগ পর্যন্ত নির্বাচন হবে না, এই যে ধরনের কথা। একটা নির্বাচন, একটা বিচার, স্বাধীনভাবে যদি একটা বিচার যদি তার না করে, যেটা তো তার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। একজন মানুষ দোষী, কিন্তু সে দোষী তো তার সাংবিধানিক সে যে মানে আইন তার উপর যেভাবে আইনের সহযোগিতা নিয়ে তাকে তো রায়টা হতে হবে, তো সেটার সময়ের ব্যাপার না। তাহলে নির্বাচনটা কবে হবে? তার মানে একটা অনির্দিষ্ট গন্তব্য। আবার দেখেন উপদেষ্টা একজন বললেন যে জনগণ তো আমাদের জন্য 5 বছর চায়। দেখেন জনগণ 5 বছর চায় উপদেষ্টার কথা, ছাত্র নেতাদের নবগঠিত দলের কথা। আরেক উপদেষ্টা বলছেন তারা নির্বাচিত, আবার আরেক উপদেষ্টা বলছে যে তারা নির্বাচিত। আরেক উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগ 5 বছর নির্বাচিত হয়েছিল, 1 বছর গেছে, আমরা বাকি আর 4 বছর থাকবো। আরেক উপদেষ্টা বলছে যে রাজনীতিবিদরা 53 বছর ধরে কি করেছে, ওনারা যদি পারতেন তাহলে তো আমাদের এই চেয়ারে বসতে হতো না। এই যে তাদের অধ্যত্বপূর্ণ কথা এবং এই যে তাদের জনগণের যে মানে চাওয়া, জনগণ কিন্তু সকল মানে আমরা তো রাজনৈতিক দলগুলো তো জনগণের প্রতিনিধিত্ব করি, তো 90% রাজনৈতিক দল যেখানে বলছে যে নির্বাচন দ্রুত দিতে হবে, এবং সেটা তো আমরা বলছি যে সংস্কার করেই আমরা নির্বাচন চাচ্ছি, কিন্তু সব সংস্কার কি সরকার করতে এখানে আমি হাসান তারিক চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইব যে সংস্কার একটা মানে এখন সবচেয়ে আলোচিত শব্দ, কিন্তু আমরা যদি ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখি, আমরা যদি দ্রব্যমূল্যের দিকে তাকাই, আমরা যদি করাপশনের দিকে তাকাই, তাহলে আসলে কি ধরনের যে সংস্কারগুলো করতে আসলে তেমন কোনো ঐকমত্যেরও দরকার না। অন্যদিকে কিছু সংস্কার কমিশন হয়েছে, প্রায় অনেকগুলি রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে ঐকমত্য কমিশনও কাজ করছে। তো আমি একটু সব মিলিয়ে আপনার কাছে বুঝতে চাই যে সংস্কার কি শুধুমাত্র রেটরিক না, আসলে সবাই মিন করছেন যে সংস্কারটা দরকার? ধন্যবাদ জিল্লুর ভাই, আপনি খুব আসল জায়গাটাই ধরেছেন। সংস্কার তো আমার কাছে এখন মনে হয় যে রেটরিকেই পরিণত হয়েছে। এই অর্থে বলছি যে আমরা অতি সাম্প্রতিককালে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টটা যখন বের হলো, তার প্রতিক্রিয়া যখন আমরা দেখলাম, আমরা কিন্তু বুঝতে পারলাম যে সংস্কারের ভবিষ্যৎটা আসলে কোথায়। সংস্কারকে বাস্তব জায়গায় নিতে হলে পরে তার একটা রাজনৈতিক বাতাবরণ লাগে, অর্থাৎ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ছাড়া কখনো কোনো সংস্কার কিন্তু বাস্তবায়ন হয় না। এবং সেই পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। আজকে কেন নারী বিষয়ক সংস্কার কমিশন যখন লৈঙ্গিক সমতার কথা বলে বাধাগ্রস্ত হচ্ছে, তার কারণ হলো সে পলিটিক্যাল বাতাবরণটা সেভাবে তৈরি হতে পারেনি দেশে। এবং যে কারণে উগ্রবাদী যে রাজনীতি, যদিও এই অন্তর্বর্তী সরকার বারবার বলছে তারা উগ্রবাদকে তারা স্থান দেবে না, কিন্তু আমরা ঘুরে ফিরে সেই উগ্রবাদী তৎপরতাই কিন্তু দেখতে পাচ্ছি। আপনি দ্রব্যমূল্যের কথা বলেছেন, তারা বলেছে যে উপদেষ্টাই বলেছে যে চাঁদাবাজির জন্য নাকি আপনার দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না। তাহলে এই চাঁদাবাজি বন্ধ করার দায়িত্বটা কার? আপনারা তো জনগণের ট্রাস্টি, আপনারা দায়িত্ব নিয়েছিলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সময়ে দেশে একটা বাস্তব অবস্থা, একটা সহনীয় অবস্থা ফিরিয়ে আনবেন। আপনারা বলতেন যে পলিটিক্যাল পার্টি ব্যর্থ হলে তার পদত্যাগ করা উচিত, কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে তার কি করা উচিত সেটি তো তারা বলছেন না। ফলে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, এটি আমরা চাই না।
সমস্ত পলিটিক্যাল পার্টি মিলে অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ম্যান্ডেটের অপব্যবহার করে উল্টো যারা ম্যান্ডেট দিয়েছে সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই যে স্ববিরোধিতার যে রাজনীতি, এই যে সাংঘর্ষিক রাজনীতির মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এক ধরনের বিরাজনীতিকরণের রাজনীতি কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছেন। অর্থাৎ পলিটিক্যাল পার্টিকে নেগেট করো, পলিটিক্যাল ডক্ট্রিনকে নেগেট করো, করে এক ধরনের গোষ্ঠীতন্ত্র এবং এক ধরনের আমি বলবো যে আন্দোলনটি হয়েছিল মেধাকে সামনে আনার জন্য। আমি আজকে প্রশ্ন করতে পারি যে নিয়োগগুলো হচ্ছে, যে পদায়নগুলো হচ্ছে, যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কয়জন মেধাবীকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আজকে একজন উপদেষ্টার বাবার ঠিকাদারের লাইসেন্স নিয়ে পর্যন্ত কিন্তু তাকে কথা বলতে হচ্ছে। তাহলে কেন, কোন জায়গাটা চলে যাচ্ছি আমরা? জনগণ তো এই অবস্থা চায়নি, জনগণ একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন হলো গণতন্ত্রের পক্ষে, সেই পরিবর্তন ছিল আইনের শাসনের পক্ষে, সেটি তো নাই। এবং একই সঙ্গে আমি বলবো যে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলে, পাওনাটাকে ফেরত দিতে বলে, আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা কেন জামাত ইসলামকে বলে না যে আপনারাও আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান? ফলে আমরা কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ডটা দেখতে পাচ্ছি, দেশটা সবার আগে। এবং সে কারণে আমি মনে করি আজকে আমি বেশিরভাগ দায়টা দেব প্রধান শক্তি এই সময়কালে পলিটিক্সে বিএনপি। তাদের নমনীয় আচরণ, তাদের দ্বিধান্বিত আচরণের ফলেই কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে। কারণ মানুষের মনে আশা ছিল যে বিগত রেজিমের পতনের পরে বৃহৎ দল হিসাবে বিএনপি আরও অনেক বেশি সাহসী এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, কিন্তু সেই জায়গাটা করতে তারা ব্যর্থ হয়েছে। এবং তাদের নেতা বিদেশে, যারা স্বদেশে আছেন তারা বিদেশের দিকে তাকিয়ে থাকেন। এই স্বদেশ বিদেশের যে দূরত্ব, এই দূরত্বের ফলে জনগণ আরও দূরে চলে যাচ্ছে। ফলে আমি মনে করি আজকে এই জায়গায় ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। আমি যে দল করি সিপিবির সাথেও বিএনপির কথাবার্তা হয়েছে। চীন থেকে আমাদের অত্যন্ত বড় উন্নয়ন অংশীদার, তাদের দেশের প্রতিনিধিরা এসে কথাবার্তা বলছেন, কিন্তু সেই কথাবার্তার লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হলো বাংলাদেশে একটা জবাবদিহিমূলক, একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসা। সেটি না হলে পরে বিদেশি বিনিয়োগ হবে না। ইতিমধ্যে 71% বিদেশি বিনিয়োগ উইথড্র হয়ে গিয়েছে। তাই দেশে যদি বিদেশি বিনিয়োগ না হয়, অর্থনীতিতে যদি স্থিতিশীলতা ফিরে না আসে, মুদ্রাস্ফীতি যদি না কমে, কয়দিন পরে তো বেকারদের মিছিল শুরু হবে, ভুখা মিছিল শুরু হবে। এই ভুখা মিছিল কি আমাদের এই অন্তর্বর্তী সরকার ওই মাইক্রো ক্রেডিট দিয়ে বন্ধ করতে পারবে? পারবে না, কারণ মাইক্রো ক্রেডিটের ফেলিওর নিয়েও কিন্তু সারা দুনিয়ায় কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তো সুতরাং অনেকে বলে যে এনজিও সরকার, আমরা এই সরকারের চেহারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি। জনগণ এই অবস্থা বেশি দিন দেখতে চায় না বিধায় আজকে আমি মনে করি আমার দল গত 16 বছর বলেছে যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প আনো। তাহলে আমরা দুঃশাসন হটিয়েছি, ব্যবস্থা কি বদলেছে? বিকল্প কি তৈরি হয়েছে? সেটি তো হয়নি। সেটি করার দায়িত্ব ছিল পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই জায়গায় তো দুহাত খুলে বসে আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মতো দল, তাদের না ঘরকা না ঘাটকা অবস্থা, এবং তারা কোথায় কোন অজানার দিকে তাকিয়ে আছে, এটি অন্তত রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝতে পারছি না, জনগণও বুঝতে পারছে না। জি, মিস্টার সালেম রেজা হাবিব, কতটা নমনীয় বিএনপি এবং এই আচরণ আসলে দেশকেও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে কিনা? দায়িত্বশীল দল বিএনপির উপর দিয়ে গত 15-16 বছর বিএনপির নেতৃত্বের উপর, বিএনপি নেতা কর্মীদের উপর যে ঝড় বয়ে গিয়েছে, সেই ঝড় সামাল দেওয়াটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার ছিল। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুর পর্যায়ের নেতৃবৃন্দ যখন বলেছে যে বিএনপি ক্ষমতায় আসলে এক রাতে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং সেটাই খুবই স্বাভাবিক ছিল। কারণ অত্যাচারের মাত্রাটা এমন পর্যায়ে গত 17-18 বছর বিএনপি নেতাকর্মীদের উপরে গিয়েছে যেটা অকল্পনীয়। বিএনপি করেছে কোনোভাবে অত্যাচারিত, নির্যাতিত হয় না, যারা ন্যূনতমভাবে হয়েছে তারাও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এমন একটি অবস্থাতে 5ই আগস্টের পরিবর্তনের পরে
যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 6 তারিখে এই ভাষণটা না দিতেন যে বিজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকতে চায়, তার একটা কথাই সারা দেশের বিএনপির যারা নেতাকর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু কোনো রিয়াকশন প্রতিহিংসার দিকে যায় নাই। কারণ দেশটা এমনি একটা বিশৃঙ্খল অবস্থার ভিতরে কিন্তু ছিল। আমরা জানেন 5 তারিখ 8 তারিখ মধ্যে কোনো সরকার ছিল না। সেই ক্ষেত্রে বিএনপি যদি দায়িত্বশীলতার পরিচয় না দিত, আমাদের নেতা যদি এই কথা না বলতেন, তাহলে দেশের অবস্থাটা কি হতো? আমরা মানে সারা দুনিয়াতে দেখবেন যে জাতীয়তাবাদী শক্তির যারা ধারক বাহক তারাই সবসময় কিন্তু নির্যাতিত হয় নানাভাবে। তারা কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু করতে না। আমি বিনয়ের সাথে একটু ইন্টারাপ্ট করতে চাই। জি, সেটা হলো যে আপনাদের সেই ট্রমার পর্ব তো শেষ হয়ে গেছে, এখনো কি আপনারা সেই ট্রমার মধ্যে আছেন? এবং জামাতের সাথে যে আপনাদের যে রোমান্টিক সম্পর্ক, এই রোমান্টিক সম্পর্ক কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেশকে? জামাতের সঙ্গে আমাদের কিন্তু রোমান্টিক সম্পর্ক থাকলে জামাত কিন্তু আমাদেরকে ছেড়ে যেত না। আপনি নিজে কিন্তু বলেছেন যে জামাত মোস্ট একটা সুবিধাবাদী একটা দল। সেপারেশন এন্ড ডিভোর্স, এটা সেপারেশন এবং ডিভোর্সের মানে এটা তো বোঝা খুব কঠিন। তাদের যে আচার আচরণ, কখনো জোট করেছেন একসাথে, দীর্ঘদিন চলেছে, কিন্তু গত 16 দিনের সংসার, না গত 16-17 বছর কিন্তু তাদের সাথে আমাদের ওই জোট কিন্তু নাই, এবং সেদিন কিন্তু ছিল না এবং এখনো নেই। আমরা বললেন না যে তারা প্যারাসাইট, মানে পরগাছা। তারা সবসময় কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, যেখানে যে সুযোগ পায়। এখন যে দলটা ভারত বিরোধিতা দিয়ে যার শুরু, তারা কিন্তু এখন ভারতের পক্ষে সুরে কথা বলছে। শুনুন, এই দলটাকে প্রেডিক্ট করা খুব কঠিন। আর যে কথা আমরা বললেন যে আমরা চাই যে দেশে একটা সর্বজন গ্রহণ একটা সংস্কার হোক, যাতে করে পরবর্তীতে কেউ কোনোভাবে এই আপনার কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এবং সেটার এই উপলব্ধির থেকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 23 সালের 13 জুলাই কিন্তু তিনি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। আজকে যে সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, সংস্কার কমিশন যে দফাগুলো দিয়েছে তার মধ্যে 31 দফার মধ্যে সবই আছে। এখন কিছু ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলো মানে ডিম আগে না মুরগি আগে, এরকম কিছু বিষয় নিয়ে তারা কিন্তু কথা বলছে। আমাদের পরপর 2 টার্ম প্রধানমন্ত্রীর বিষয়টা আসছে। হ্যাঁ, আমাদের দল 2 টার্ম পরপর 2 টার্ম, আমরা বলছি যে সেটা তো আমাদের সংস্কারের ভিতরেই আছে যে পরপর 2 টার্ম কেউ থাকতে পারবে না। এর অর্থ এই না যে আর সারা জীবন সে হতে পারবে না। মালয়েশিয়ার মতো দেশে যদি মাহাথির মোহাম্মদ যদি 10 বছর পরে আবার ইলেকশন করতে পারে, ভারতে যদি 3বার 4বার তারা প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে এটা তো জনগণ যদি কাউকে চায়। গণতন্ত্রের মূল মন্ত্রটা কি? জনগণ যাকে চাবেই তারাই ক্ষমতায় থাকবে, সেই নেতা হবে, সেই নেতৃত্ব দেবে। সুতরাং এই যে ছোটোখাটো বিষয় নিয়ে যেগুলো হচ্ছে, আবার বিএনপির ভিতরে কিন্তু সবসময় মিডিয়া একটা মানে অপপ্রচারে সবসময় থাকেই। কিন্তু দেখেন, এই কথাগুলো আমরা শুধু রোড ম্যাপটা দাবি করছি যে এই গভর্নমেন্ট বলছে যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচনটা দেবে। এখানে তো আমরা দ্বিমত পোষণ করি নাই। তো আমরা বলছি যে আমাদের দেশের যে আবহাওয়াগত কারণেই নির্বাচনটা নভেম্বর ডিসেম্বরে হলে বা জানুয়ারির মধ্যে হলে ভালো হয়। কারণ এটাই হয়েছে কিন্তু একমাত্র 96 ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া, নাকি এসের নির্বাচন ছাড়া, যে পরে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা সবসময় কিন্তু শীতকালেই নির্বাচনটা হয়। সেইখানে আমরা রোড ম্যাপ চাচ্ছি। সেখানে কিন্তু অনেক মিডিয়া বলছে, অনেক রাজনীতিবিদ আমাদের সমালোচনা করছে, আমাদের নেতৃত্বের সমালোচনা করছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। সেটা কেউ বলছে না, কিন্তু আপনাদের এই উচ্চাঙ্গ সঙ্গীত জনগণ বুঝতে পারছে না। কারণ এটা এত ক্লাসিক্যাল না, এটা বোঝা যায় না। তো এখন আমরা সুনির্দিষ্ট তারিখ চাই, আমরা আমাদের দল থেকে সুনির্দিষ্ট তারিখ চেয়েছি এবং আমরা তো সেটা চাচ্ছি। আপনারা রোড ম্যাপ আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি না। না, সব সময় আমরা বলছি না। আমরা যখন দায়িত্বশীলতার কথা বলি, আমরা বলি রাজপথে শান্তিপূর্ণ মোবিলাইজেশন। না, শুনেন, আমি বলি, শোনেন, আপনি রাজপথে এই যে সরকারটা আছে, সে সরকার তো আপনার আমার দ্বারাই তো হয়েছে। অবশ্যই। এখন আমরা কি এমন কিছু করা আমাদের কি ঠিক হবে যে তারা যদি এখন ব্যর্থ হয়, যেভাবে ধরেন আমাদের প্রতিবেশী ভারত আমাদের মানে দেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র যেভাবে করে চলেছে, সেই ক্ষেত্রে দেশের ভিতরে আর এক ধরনের একটা প্যানিক সৃষ্টি হলে সেটা কি গণতন্ত্রের জন্য, দেশের জন্য ভালো হবে?
ডেফিনেটলি ভালো হবে না। যে আপনি স্থানীয় নির্বাচনের কথা বললেন, আপনি জাতীয় নির্বাচনের কথা বললেন, বা ইউনিভার্সিটির সংসদ নির্বাচনের কথা বললেন, সব জায়গায় যতক্ষণ পর্যন্ত না আপনি এই যে কালো টাকা যাদের কাছে রয়েছে, অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা আইনের আওতার মধ্যে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তো আসলে দেশের ভিতরে যে কোনো বিষয় আপনি বলেন না কেন, সেই খাতের যে কোনো নির্বাচনের জন্য কিন্তু একটা বাধা কিন্তু এই কালো টাকা এবং অস্ত্র। কারণ আওয়ামী লীগের কয়টা নেতা গ্রেপ্তার হয়েছে আপনি বলেন তো? কয়জন এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, কয়জন উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে, কয়জন মেয়র গ্রেপ্তার হয়েছে, কয়জন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি গ্রেপ্তার হয়েছে? সবাই কিন্তু বাইরে রয়েছে সবাই। এবং তাদের টাকা, কয়জনের টাকা আপনি মানে সিজ করেছেন? এই গভর্নমেন্টের যেটা উচিত ছিল, প্রথমে আসে টাকা ব্যান করে দেওয়া উচিত ছিল, চেঞ্জ করা উচিত ছিল। টাকা তো তাদের কাছে আছে, টাকা ব্যাংকে ছিল না, টাকা তো তাদের কাছে ছিল, এখনো তাদের কাছে প্রচুর টাকা রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেটা মনে করি, বিএনপি উচ্চাঙ্গ সঙ্গীত গাচ্ছে না, বিএনপি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আমরা চাই যে এই সরকার যে 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 যৌক্তিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করেই তারা একটা, আমরা জনগণ একটা রোড ম্যাপ চায়। কারণ আমরা সমস্ত দল তো তাদেরকে ওই জুন পর্যন্ত সময় দিয়ে আমরা, তাহলে কি এটা দাঁড়াচ্ছে যে ওই যে ছাত্রদের একটা অংশ বা এনসিপি যেটা বলছে যে আপনারা তো 15-16 বছরে কিছুই করতে পারেননি, হাসিনাকে সরাতে পারেন না, আমরাই সরিয়ে দিয়েছি, তো এখনো নির্বাচন কি অন্য কেউ আদায় করে দিবে, আপনারা দায়িত্বশীলতার পরিচয় না না আমরা আমরা নির্বাচন চান, আপনারা ক্ষমতায় যেতে চান, কিন্তু নির্বাচনটা আদায় করে দিবে আমরা ডেফিনেটলি, অন্য কেউ আদায় করে দিবে, আমরা ডেফিনেটলি চাই। আমরা নির্বাচন চাই না এই কথা তো বলি। এবং আমরা, আমি একটু শেষ করি, আমরা সব সময় কিন্তু এই সরকারকে আমরাই একমাত্র দল যেটা আমাকে চাপ দিয়ে যাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না, অন্যান্য দল চাপ দিচ্ছে। আমরা যেভাবে আমাদেরকে আপনারা ব্লেম করছেন, কিন্তু আমাদের শীর্ষ পর্যায় থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু বারবার বলছেন যে এটা নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণার জন্য। আমাদের মহাসচিব বলছেন, আমাদের মানে যুগ্ম মহাসচিবরা বলছেন, সবাই কিন্তু বলছেন, দল থেকে স্থায়ী কমিটির সদস্যরা বলছেন। এবং এটা নিয়ে যখন বাইরে সমালোচনা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, পাগল আমরা হই নাই। পাগল বরঞ্চ যারা আমাদেরকে বলছে, আমাদেরকে নানানভাবে মানে আমাদেরকে প্রভোগ করা হচ্ছে যে আমরা একটা ভুল পথে আমরা যাই। আমরা দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার সরকার, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ব্যর্থ হওয়ার অর্থ হলো যে আমাদের সবারই ব্যর্থতা। আমরা তো ব্যর্থতা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার সফলতা অর্জন করুক একটা নির্বাচন দেওয়ার মধ্যে। না, সেটা তো আমাদের চাইতে কেউ তো বেশি চাচ্ছে না। কিন্তু আপনারা নির্বাচন চাইলে বলবেন ক্ষমতার জন্য মরিয়া, আর তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া। না, আমরা ক্ষমতায় না শুনেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যদি মনে হয় তো কি আমরা কি এখন রাজপথে নামবো? যে আমাদের নির্বাচন না দিলে আমরা রাজপথে নামবো? সেটা কি দেশের জন্য ভালো হবে? ডেফিনেটলি সেটা দেশের জন্য ভালো হবে না। আবার আমরা যৌক্তিক সময়ের কথা বলেছি, যৌক্তিক সময় যদি তারা না করে ডেফিনেটলি আমাদেরকে রাজপথে নামতে হবে। যৌক্তিক সময় মানে যে ডিসেম্বর, ওনারা বলছে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত আমরা দেখব, এটা তো অলিখিতভাবে সবাই তো আমরা মেনে নিয়েছি। এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন থেকে গভর্নমেন্ট বসছে তখন থেকেই তো আমরা একটা যৌক্তিক সময়, অ্যান্ড যৌক্তিক সময়ের মধ্যে তারা 1.5 বছর সময়ের কথা বলেছে। আমরা 1.5 বছরের মধ্যে আমরা যখন রোডম্যাপ ঘোষণার কথা বলছি, বাট আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছি, স্পেসিফিক্যালি তো আমরাই একমাত্র দল যে ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার কথা বলছি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন এই দেওয়ার জন্যে তারা দিচ্ছে না জন্যে আমরা সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল, জনসভা সব কিন্তু আমরা করছি, এবং একটাই দাবি যে আমাদেরকে নির্বাচনটা রোডম্যাপ জনপ্রতিনিধি ছিলেন, নির্বাচন দিতে হলে তো একটা নির্দিষ্ট সময়ের আগে তফসিল দিতে হয়। সেটাই তো বলছি আমরা, এবং তার আগে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ক্ষমতা দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। তো তত্ত্বাবধায়ক সরকারের হাতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের কোনো আলামত কি আপনি দেখতে পাচ্ছেন? যদি আপনার কথা আমি ধরি, এখানে এই যে মানে এই যে তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তী সরকারের যে বিষয়টা আপনি বললেন আর কি, এই যে অন্তর্বর্তী সরকারও তো এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার নামে। না, এটা আপনি ডিফাইন করতে পারেন না, এটা আইন দ্বারা নির্ধারিত। আমি একটা কথা বলি আর কি, যে এরাও তো মানে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে তাদের ফাংশনটা তো একই। এখন এইটার ব্যাপার ফাংশন ইন্টারিম গভর্নমেন্টের ফাংশন ইজ এ ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং কনস্টিটিউশন এটা এক্সিস্টিং কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। এটা আমি বলি
ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তো এই গভর্নমেন্টে তো তাই আসছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক বিধিবিধান, তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানের বিধান, হ্যাঁ বিধান, এটাও তো ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে আসছে না, এই সরকার তো ছিল না, not constitutional। না কনস্টিটিউশনাল, এটার সাথে আমি একমত, এইটার সাথে আমি একমত। এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে জোরালোভাবে রাজনীতির দল থেকে ওইভাবে কথা কিন্তু আসে নাই যে নির্বাচনের জন্য আলাদা একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে। আমরাই তো বলবো সেটা, ইউ আর দ্য পার্ট অফ লিডারশিপ। সেটা বলছি, এটা ধরেন আমি লিডারশিপ, আপনি ধরেন আপনি একটা দলের সেক্রেটারি জেনারেল, আমি তো তা না, সুতরাং আমি তো আপনি যেটা বলতে পারেন আমি সেক্রেটারি জেনারেল না, কিন্তু পার্ট অফ দ্য লিডারশিপ, আপনিও পার্ট অফ দ্য লিডারশিপ। সুতরাং আমি মনে করি আপনাদের ভয়েস তো সেই জায়গায় নাই। না তো এই বিষয়টা বললাম তো যে এই বিষয়টা তো আমি যে কথা বলছি যে আমরা কখনো নমনীয় না, আমরাই একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা নির্বাচন দাবি করছি, যে কোনোভাবেই হোক, যে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি এবং এটা আমরা চেয়ে যাব এবং আমরা শেষ পর্যন্ত দেখব, যতক্ষণ পর্যন্ত দেখা যায় যে মানে আমরা সময় যেটুকু, যাতে জনগণ আমাদেরকে বলতে না পারে যে কথাটা আমাদের অপপ্রচার হচ্ছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এই কথাটা মোটেই সঠিক না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হলে আমরা এবার ক্ষমতার অংশীদারিত্ব দাবি করতে পারছি। হাসান তারিক চৌধুরী, জাতীয় ঐকমত্য কমিশনের মানে জাতীয় ঐকমত্য কতটা হচ্ছে বলে মনে হচ্ছে? জাতীয় ঐকমত্য তো শুরুতেই হোঁচট খেয়েছে এই জায়গায় যে শেখ হাসিনাকে জাতীয় ঐকমত্য কমিশন খুব ভালোবাসে বলেই স্বৈরাচারী এরশাদের রেখে যাওয়া রাষ্ট্রধর্ম তারা বহাল রেখেছে, সেই নিয়ে তাদের একটা খুব ভালো ঐকমত্য আছে এবং পরবর্তীকালে হাসিনাও সেটা বহাল রেখেছে, সেই বিষয়েও তাদের ঐকমত্য আছে এবং বিএনপিরও এই বিষয়ে কোনো সে নাই। শুধুমাত্র যারা সংসদীয় গণতন্ত্র এবং সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস, তারাই এর প্রতিবাদ করেছে যে না, রাষ্ট্রধর্ম বহাল রেখে জাতীয় ঐকমত্য হতে পারে না। সুতরাং আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন এই পয়েন্টে কোনো কথা বলে নাই, ফলে শেখ হাসিনাকে তারা এত ভালোবাসে যে শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রধর্ম খুব সযত্নে তারা বহাল রেখেছে, আর শেখ হাসিনার অন্যান্য ছবি টবি তারা সব পুড়িয়ে ফেলেছে। সুতরাং এই যে কথামালার রাজনীতি, এই যে দ্বিচারিতার রাজনীতি, এর বাইরে থেকে বেরিয়ে এসে মূল যে জায়গা, আমরা বলেছি, আমাদের পার্টি শুরু থেকে বলেছে, এই দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক জায়গার পূর্ব শর্ত হলো ইলেকশন রিফর্ম, এবং ইলেকশন সিস্টেম যদি রিফর্ম না হয় তাহলে স্বৈরাচার তৈরি হয়, তাহলে কালো টাকার মালিক তৈরি হয় এবং অবৈধ শাসন তৈরি হয়। কিন্তু আমরা দেখলাম যে ইলেকশন রিফর্মের যে 53 দফা প্রপোজাল আমরা 14 বছর আগে দিয়েছিলাম, সেই জায়গায় ঐকমত্য কমিশনের কোনো কথা নাই। আমরা লিখিতভাবে দিয়েছি তাদেরকে এবং প্রত্যেকটি সরকারকে দিয়েছি। আজকে বিএনপি যে 31 দফা বলছে, সেখানে কি ইলেকশন রিফর্মের যে মৌলিক জায়গা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র দলও তার যদি যেটুকু ভোট পাবে তা দিয়ে পার্লামেন্টে তার রিপ্রেজেন্টেশন থাকবে, প্রতিনিধিত্ব থাকবে, সে জায়গায় কিন্তু কোনো কথা নাই। সুতরাং আপনি যদি জনগণের ভয়েস চান, সংখ্যায় যদি কমও হয়, কেউ যদি ন্যায্য কথা বলে, সেই শক্তিকে আপনার কথা বলার সুযোগ পার্লামেন্টে দিতে হবে, কিন্তু সেই ব্যবস্থা মনে হয় কিন্তু আমরা 31 দফায় দেখি নাই। ফলে ঐকমত্য কমিশন কি করছে, কতগুলো সভা করছে এবং খুব মিষ্টি মিষ্টি কথা জনগণের সামনে নিয়ে আসছে যে মানুষের মধ্যে নাকি ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। ঐকমত্য যদি হতোই তাহলে নারী কমিশন নিয়ে এত কথা হতো না। নারী কমিশন কতটা ক্ষমতার সাথে সম্পর্কিত, নারী কমিশনের কি কথা বলা হয়েছে, আমরা বিএনপির কাছ থেকে নারী কমিশন নিয়ে কোনো মন্তব্য পাই নাই। কিন্তু আমরা যারা প্রগতিশীল রাজনীতি করি, আমরা বলেছি যে এই জায়গায় কথা বলতে হবে, কারণ বাংলাদেশের ভোটারদের একটা বৃহৎ অংশ, সংখ্যায় অর্ধেকেরও বেশি হলো নারী ভোটার, তাকে তো অ্যাড্রেস করতে হবে, কিন্তু সেখানে আমরা অ্যাড্রেস করছি না। দলের প্রধান একজন নারী, এটার নাম কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হওয়া নয়। এবং পলিটিক্যাল পার্টি লিডারশিপে কতটা নারী থাকবে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সম্পত্তির অধিকারের ক্ষেত্রে আমার কন্যা সন্তানকে আমি কি দিচ্ছি, এটাও কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নের পার্ট। তো সুতরাং আজকে দুনিয়া অনেক অন্য জায়গায় চলে গিয়েছে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের বৈঠক হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। অর্থাৎ দুনিয়া কোথায়, আমরা কোথায় বসে আছি, এটি যখন আমরা ভাবি তখন আমাদেরকে খুব হতাশ হতে হয়। সুতরাং আজকের রাজনীতিতে আমরা যদি নিউ জেনারেশনকে অ্যাডপ্ট করতে চাই পলিটিক্সকে, আমাদেরকে কিন্তু নিউ জেনারেশনের ভাষায় কথা বলতে হবে। সেটা অবশ্যই মেধাবী নিউ জেনারেশন, যারা 2 লাইন ইংরেজি বলতে পারে না, যারা প্রপারলি ইন্টারেক্ট করতে পারে না, সেই ধরনের ইয়াং নয়। ইয়াং মানে হলো যারা নাসাতে কাজ করবে, ইয়াং মানে হলো যারা
বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে সেই দেশের প্রফেসর হতে পারবে, সেই ইয়াং লিডারশিপ আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেইটার জন্য বিএনপি বলেন, আমাদের বামপন্থী বলেন, সকল দলই স্পেস তৈরি করতে হবে। আমরা সেই সংস্কারটা চাই। 31 দফায় কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। দফা যে কথাটা আপনি বললেন, যে একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছে আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফা এটা শেষ নয়, যে কেউ ভালো প্রস্তাব আনলে আমরা সেটাকে অন্তর্ভুক্ত করব। এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল, এটা আমরা একটা দিয়েছি, আমরা একটা দাঁড় করিয়েছি। এতে আপনি ভালো প্রস্তাব দিলে সেখানে আমরা গ্রহণ করবো। এটা বলছে মানে ঐক্যমত কমিশনের কথাটা আমি বলি, খালি সবটার জবাব দিলে তো হবে না, কিছু আমার কথাও বলতে হবে। শুনেন, ঐক্যমত কমিশন একটা বিভিন্ন কমিশন আমরা গঠন করেছে, এই কমিটিগুলো। প্রশ্ন হলো যে যাদের কাজ তাদেরকে না দিলে সেই কাজগুলো সঠিকভাবে হয় না। ধরেন আমাদের স্থানীয় সরকার সংস্কার যে কমিশন হয়েছে, এরা একটা রিপোর্ট দিয়েছে, আমরা যাচ্ছি সামনের দিকে আর ওনারা টানছে পিছনের দিকে। 60-এর দশকে আইয়ুব খানের ছিল মানে মৌলিক গণতন্ত্র। আমরা এই 18-20 বছর ধরে ভোটের অধিকারের জন্য হাজার হাজার মানুষ আমরা রক্ত দিলাম। তারা যে রিপোর্ট দিচ্ছে সেখানে তাদের ভোটের অধিকার বঞ্চিত করে মুসলিমের কয়েকজনের হাতে ভোটগুলোকে সমর্পণ করে দিচ্ছে। এবং সেখানে কি হবে, মেম্বারদের ভোটে আপনার চেয়ারম্যান হবে, চেয়ারম্যানদের ভোটে উপজেলা চেয়ারম্যান হবে, আবার উপজেলা চেয়ারম্যানদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান হবে। এই যে তাদের উদ্ভট সমস্ত প্রস্তাবনা, উদ্ভট যে প্রস্তাবনা, এগুলোকে আপনার এইগুলো দিয়ে আপনি এই ঐক্যমত কিভাবে হবে আপনি বলেন, কিভাবে হবে আপনার এই ঐক্যমত? যে আমরা সব কমিশন এক জায়গায় আমরা হব। রাজনীতিবিদরা আমরা কিছুই জানি না, এখন তাদের ভাষ্য মতে আমরা কিচ্ছু জানি না। সমস্ত জ্ঞান বুদ্ধি গরিমা এনজিও যারা করে তাদের ভিতরে রয়েছে, যে কারণে তারা কিছু কিছু উদ্ভট মানে কাজ করছে, যেগুলো নিয়ে আরও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। একজন সংস্কার একটা কমিটি হয়েছে, তার একজন চেয়ারম্যান, তিনি কি সংস্কারের প্রস্তাব দেবে, জনগণের কাছ থেকে শুনবে, জানবে, তারপরে দিন। আগেই বলছে যে আগে স্থানীয় নির্বাচন, 60% লোক স্থানীয় নির্বাচনের চাচ্ছে এলাকার জনগণ। তা আমরা তো এলাকার জনগণের প্রতিনিধিত্ব করি, কই আমাদের তো কোনো নেতাকর্মী সাধারণ মানুষের শুনিনি যে আগে স্থানীয় নির্বাচন চায়। কারণ তারাও খুব ভালো জানে যে এই মুহূর্তে স্থানীয় নির্বাচন হলে দেশে কী ধরনের একটা অরাজকতা, একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে, যেখানে প্রশাসনের এখন পর্যন্ত কনস্টেবল থেকে শুরু করে সবই এখনও স্বৈরাচারের প্রেতাত্মারা বসে রয়েছে। সেখানে আপনি স্থানীয় নির্বাচন কিভাবে করবেন আপনি? কিন্তু তাদের সুপারিশ হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে। তারা যে কথা বলছে সেই কথা এনসিপি বলছে, সেই কথা জামাতি ইসলামী বলছে। তো এখন এই বিষয়গুলো যে আমরা যেমন অর্থনৈতিক একটা দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশন, তারা কিন্তু 2 মাসের মধ্যে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের কতটুকু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে সে কথাটা কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য যে গত কয়েকদিন আগে বলেছে যে সেখানে আমাদের এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোনো কিছুই এখন পর্যন্ত কোনো অগ্রগতি তারা দেখতে পাচ্ছে না। তো এখন যদি শুধু ঐক্যমত কমিশন যদি এটা হয় যে সময় ক্ষেপণ করা, তাহলে তো মানে আমাদের যেটা মনে হচ্ছে যে সময় ক্ষেপণ করে মানে নির্বাচনটাকে যত দেখেন বিলম্বিত করা যায়। কমিশনের তো কাজের এরিয়া প্রধানত 3টা। আমি শেষ করি, কথা বলেন। একটা হলো বিচার বিভাগ, আর একটা হলো আমাদের পার্লামেন্ট। তো 3 জায়গায় এত অস্পষ্টতা তারা তৈরি করেছে। আমি ওই কথাটাই তো বলছি যে নির্বাচন করার জন্য আমাদের 100 দফা 160টা প্রশ্ন এতগুলো কিছু দরকার নাই। তো আমরা যে সংবিধান নিয়ে কথা বলি, ব্রিটিশ সংবিধান 7 পৃষ্ঠা না 8 পৃষ্ঠার আমাদের একটা বই, তারপরে কি আমাদের কোনো ছিদ্র আমরা বন্ধ করতে পারছি? আমাদের কিন্তু আমরা সেই মানে সংবিধান আমাদের স্বৈরাচার তৈরি করছি। দেখেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি একটা ভালো নির্বাচন করবেন, আপনি একটা ভালো প্রশাসন গড়ে তুলবেন, আপনি একটা ভালো বিচার বিভাগ মানে নির্বাচিত করার জন্য যে বিষয়গুলোতে খুব বেশি আইন করার দরকার নাই। তো এত আইন, এত প্রশ্ন, এত মানে ওই যে ছাত্রদের টিক চিহ্ন মানে পরীক্ষার মতো এত কিছু তো দরকার নাই। তো এটা সদিচ্ছার ব্যাপার। আমি তো মনে করি যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে কিসের ভিত্তিতে যাবে, যে নির্বাচনটা আমরা কিভাবে চাই, কিভাবে হতে হবে, সেখানে প্রশাসনের রোল কি থাকবে, বিচার বিভাগের কি রোল থাকবে, নির্বাচন কমিশনের কি রোল থাকবে, আর রাজনীতিবিদদের কি রোল থাকবে, রাজনৈতিক দলগুলোর কি রোল থাকবে, এটা হলেই তো আপনার সংস্কার। এটা নিয়ে জন্য তো এত 6 মাস ধরে মানে এত কিছু কি প্রয়োজন আছে? এটা শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয়
এটা একটা সময় ক্ষেপণ। যদি রাজনীতিবিদদের সাথে সব টেবিলে যদি একসাথে বসা যায় যে আমরা নির্বাচনটা করব, ভাই কীভাবে নির্বাচনটা হবে, কীভাবে নির্বাচনটা ভালো করা যায়। এই যে আপনি যে কথা বললেন যে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ আর নির্বাচন কমিশন, এই তো নির্বাচনের সংশ্লিষ্ট, আর হচ্ছে আমরা যারা স্টেক হোল্ডার রাজনীতিবিদরা। তো আমরা কোন রাজনীতিবিদ চাই না যে আমাদের এটা নিরপেক্ষ ভালো নির্বাচন হোক? হয়েছে তো 90-96 হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টের অ্যাকশনটাই হলো পলিটিক্যাল পার্টিজ আর জিরো, দে আর হিরো। এই যে জিরো হিরোর যে খেলায় আমরা পড়ে গেলাম, তাহলে আমাকে তো ক্লেম করতে হবে যে উই আর নট জিরো, আমি পলিটিশিয়ান, আমার কোয়ালিফিকেশন কি, এটা আমার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমি বুদ্ধিবৃত্তি এবং মেধায় যে তাদের যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম, এটা তো আমাকে কাজের মধ্য দিয়ে দেখাতে হবে। এটার জন্য এবং আমি আপনাকে বলি, শাহাবুদ্দিন সরকারের যে টাস্ক ফোর্স রিপোর্ট, আপনি কি কোনোটাকে নেগেট করতে পারবেন যে এটা রিফর্মের জন্য যথেষ্ট নয়? বাংলাদেশে 111-এর সময় সবচেয়ে খারাপ গালি ছিল সংস্কারবাদী। 111 গভর্নমেন্টের সময়ে যারা সংস্কারপন্থী তারাই সবচেয়ে, তার দলে সবচেয়ে খারাপ লোক হিসেবে চিহ্নিত ছিল। আর আজকে সংস্কার হয়ে গেছে সবচেয়ে জনপ্রিয় শব্দ, যে যত সংস্কারপন্থী সে তত বড় বিপ্লবী। সুতরাং আমাদের রাজনীতির পাশা কিন্তু এভাবেই উল্টে যায়, কিন্তু জনগণের স্বার্থ কিন্তু উল্টে যায় না। জনগণের স্বার্থ বরাবর একই জায়গায় থাকে। এবং সে কারণে ভারতের সাথে আমাদের সম্পাদিত চুক্তি এবং পশ্চিমা বিশ্ব যারা আমাদের উন্নয়ন অংশীদার, আজকে হোয়াইট হাউসে বসে যখন বাংলাদেশকে উগ্রবাদী বলে যখন সাংবাদিকরা বলে, সেটার রিয়াকশন আমরা কিভাবে অ্যাড্রেস করছি তার উপর দিয়ে আমার মেধার শক্তি প্রকাশ পায়। আমরা কিন্তু সেই মেধার শক্তি অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না, এবং বিএনপির কাছ থেকেও তার জন্য যে প্রয়োজনীয় রিয়াকশন সেটিও দেখতে পাচ্ছি না। ফলে আজকে দেশকে রক্ষা করতে হলে আমরা দেশকে কোনো উগ্রবাদের দিকে, কোনো প্রতিবেশীর সাথে যুদ্ধের দিকে কিন্তু ঠেলে দিতে পারি না। দায়িত্বশীলতার জায়গা হলো সেই জায়গায় যে আমরা কতটা দেশপ্রেমিক, কতটা বাংলাদেশপন্থী, এবং নয়া জমানার নয়া ন্যারেটিভসটা কি। সেই ন্যারেটিভসটা কিন্তু এই নয় যে আপনি উগ্রবাদের পতাকা হাতে চলবেন। না, আমরা তো উগ্রবাদকে তো আমরা কখনো সমর্থন করি না, বা আমরা তাদের সাথে প্রশ্রয় দিই না, বা আমরা তাদের সাথে একমত কখনো প্রশ্ন আমরা করি নাই। আমরা যে কাজটা করছি, আপনারা যেটা বলছেন যে বিএনপির উপরে যেমন দায়িত্বশীল অনেক বেশি, কিন্তু দেশবাসী বিএনপির উপর তাকিয়ে রয়েছে। এখন আমরা রাজনীতিবিদরা সব ক্ষেত্রে তো, আমি তো সব না, আমি একটা বৃহৎ দল, এটা সত্যি। আমি যদি আবার আমার মতো করে কিছু করতে যাই, তখন কিন্তু আবার আপনারাই যারা আমাদের যে অন্যান্য ছোটোখাটো রাজনীতির দল রয়েছেন, তখন কিন্তু আবার আমাদেরকে ব্লেম করবেন যে আমাদের সাথে কোনো পরামর্শ ছাড়া তারাই একটা কিছু করছে। আমরা কিন্তু এই গভর্নমেন্টের এই কার্যকলাপের যে তারা যে কাজগুলো সঠিক করছে না, এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে, কয়েকদিন আগে আপনাদের সিপিবি বা বাম দলের সঙ্গে কিন্তু আমাদের একটা বৈঠক হয়েছে। তো সবার মতামত নিয়ে আপনাকে চলতে হবে। আমরা কি সব রাজনৈতিক দল একমত হতে পেরেছি সব জায়গায়? কিন্তু ন্যূনতম কিছু জায়গা থাকে যেখানে একমত হওয়া যায়, সেটার জন্য তো চেষ্টা করছি আমরা, সেটা হওয়া যায়। কিন্তু রাজপথে সেই অ্যাকশনটা যেটা আমরা করছি আমাদের সীমিত শক্তি দিয়ে, সেই অ্যাকশন আপনাদের দিক থেকে নাই। আমরা বিএনপি বড় দল হিসেবে আমরা সবার সাথে মত বিনিময় করছি, সবার মতামত আমরা গ্রহণ করছি, করে সবাই একমত হয়ে আমরা রাজপথে অবশ্যই নামবো। এই গভর্নমেন্টের যে কারণে আপনার হাজার হাজার মানুষ রক্ত দিল, হাজার হাজার মানুষ জেল খাটলো, গুম হলো, খুন হলো, অর্থনির্বাহে ক্ষতিগ্রস্ত হলো, তো তাদের অধিকার আদায় করতে হবে না? ভোটের অধিকারের পূর্ব শর্ত হলো আপনার তত্ত্বাবধায়ক সরকার, এবং যেটা জনগণের রক্তের মধ্য দিয়ে দাবি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অদ্যাবধি আপনাদের মুখ থেকে একটি শব্দ শোনা যায় না। শুনেন, আগে তো আপনার নির্বাচনের পরিবেশটা তো আপনার আসতে হবে। যে তাহলে এনসিপির কথা আপনার কথা তো মিলে গেল। আগে 300 জন এমপি অ্যারেস্ট করা হোক, 60 জন মন্ত্রী গ্রেফতার করা হোক, হাসিনাকে ঝুলানো হোক, তারপরে হলো পরিবেশ সৃষ্টি। আমরা এই পরিবেশের কথা বলছি না, আমি বলছি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য আমরা যেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছি, আমরা এখন একা না পেরে আমরা তো সমস্ত দলের সাথে মত বিনিময় করছি যে আমরা সম্মিলিতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা চাপ সৃষ্টি করবো যে আমাদের একটা রোডম্যাপ আগে দিক। রোডম্যাপ দেওয়ার পরে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, না তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, সেই জায়গায় তো আমাদেরকে ধীরে ধীরে তো আমাদের যেতে হবে। আপনিও বলছেন যে আমি যৌক্তিক সময় তাদেরকে দেবো, আমিও বলছি যে যৌক্তিক সময়। কোনো দলকে এখন পর্যন্ত বলছে যে আমরা তাদের আর সময় দিতে পারবো না, দেবো না? এখন পর্যন্ত আমরা বলি নাই, কিন্তু আমরা কিন্তু সবাই বলছি যে তারা যে সময়টুকু চেয়েছে আমরা দিচ্ছি, কিন্তু সংস্কারটা দ্রুত শেষ করতে হবে। আর আমরা লক্ষ্য করছি যে তারা সংস্কারটাকে
কিভাবে আরও দীর্ঘায়িত করা যায় সেই চেষ্টা করছে। সেখান থেকে আমাদের সবাই, আবার আমাদের বললেন না যে আমরা তো সবাই এখন পর্যন্ত কিন্তু একমত না, আমাদের ভিতরে আছে না, জামাত ইসলাম সকালে এক কথা, বিকালে এক কথা, দুপুরে আর এক কথা বলছে। এনসিপি তো যেহেতু সরকার এটা প্রচ্ছন্নভাবে, কালকে একটা পত্রিকায় একটা ছবি ছাপিয়ে নিচে এই হাসির অর্থ কি, মানে আমাদের যে নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করে উনি মানে আমাদের প্রধানের সাথে কোলাকুলি করতেছে এবং হাসছে, মানে নাহিদ ইসলামের হাস্যজল মানে মুখের এটা দিয়ে বলছে হাসতে দিবেন না আপনারা কাউকে, শেষ করতে হবে। এই হাসির অর্থ কি? সুতরাং এখানে যে সরকার একদম প্রশ্নভাবে বোঝাই যায় যে তারা এটাকে এই মানে এই যে নতুন যে সেপ্টেম্বর থেকে রোডম্যাপ করছি বিগত সেপ্টেম্বর থেকে। সুতরাং ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো আপনাদের মর্নিং কি এখনো স্পষ্ট হয় না? ডেফিনেটলি হয়েছে, না হওয়ার কোনো কারণ নাই। আমরা যেটা বলছি যে আমরা কোনোভাবেই আমরা অবশ্যই একটা নির্বাচন চাই এবং আমরা রাজপথে নামার জন্য যা যা করার দরকার, জনমত গঠন দরকার, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করে তাদের সমর্থন নিয়েই আমরা রাজপথে অবশ্যই যাব। এই গভর্নমেন্ট যদি আমাদের নির্বাচন যে কথা তারা রাখছে সেই কমিটমেন্ট থেকে যদি তারা সরে যায়, তাহলে তো আমরা যদি 17 বছর ধরে তাদের বিদায় করতে পারি, এই গভর্নমেন্টকে বিদায় করা আমাদের কোনো বিষয় না। লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাসান তারিক চৌধুরী এবং মিস্টার সেলিম রেজা হাবিব, অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্য। দর্শক, আমার দুই অতিথি তর্ক বিতর্ক করেছেন, কিন্তু একটা জায়গায় তাদের একমত আছে। এখন সেটা কী প্রক্রিয়ায় আদায় করা যাবে সেটা নিয়ে খানিকটা বিতর্ক আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই গণতান্ত্রিক উত্তরণের জন্য। স্থানীয় সরকার, ছাত্র সংসদের নির্বাচন, এগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো আসলে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য বলা হচ্ছে। এমনকি সংস্কার শব্দটাও এখন অনেকেই মনে করছেন এক ধরনের অজুহাত হিসেবে দাঁড়িয়েছে। কারণ যে সংস্কারগুলো করতে পারত এই সরকার, যার জন্য কোনো ঐকমত্যের দরকার ছিল না, তার কোনো দিকেই তাদের খুব একটা মনোযোগ দেখা যায়নি। সব মিলিয়ে জনগণের স্বার্থটাই দেখবার কথা ওনারা বলছেন, এবং সেটা করতে হলে আসলে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে, তার জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।